আর্লি হিউম্যান সিভিলাইজেশন অ্যান্ড ট্রাইবাল সিস্টেম, তো এইটার মধ্যে ট্রাইবাল গ্রুপ কারা, মানে আদি যুগে যারা আদিবাসী এদেরকে ট্রাইবাল বলা হয়। তো ট্রাইবাল গ্রুপটা কবে থেকে বলছে দেখেন 10,000 বিসি। বিসি মানে আমরা এখন যে এডিতে আছি, মানে খ্রিস্টপূর্ব যেটা, একটা হচ্ছে বিসি আর হচ্ছে এডি, তাই না, সালের হিসাব করে। তো এখন আমরা আছি হচ্ছে 2024 এডিতে। এইটা তো একসময় জিরো ছিল, সেই জিরো সালটা কখন ছিল? ক্রাইস্টের জন্মসাল, যিশু খ্রিস্টের জন্মসাল। তার আগের যে বছরগুলি সেইগুলিকে হিসাব করা হয় বিসি দিয়ে। তার মানে এখানে আমরা বলছি যে অ্যাপ্রক্সিমেট, ওই সময় তো আর একদম মানে কোনো এভাবে সুন্দর মতো হিসাব করার বা লিখে রাখার এরকম কোনো সিস্টেম ছিল না। সেই জন্য আনুমানিক 10,000 বছর, খ্রিস্টের জন্মেরও 10,000 বছর আগে থেকে বলা হচ্ছে যে দ্য আর্লিয়েস্ট ফর্ম অফ সোশ্যাল অর্গানাইজেশন বেসড অন ফ্যামিলি অ্যান্ড কিনশিপ। মানে ফ্যামিলি এবং কিনশিপ হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ক, এইটার উপরে বেস করে। তাহলে এই যে সোশ্যাল অর্গানাইজেশনগুলি, এর আগে 2-3টা ক্লাসে আমরা অর্গানাইজেশনের বিহেভিয়ারটা কেমন হয় এবং একটা ফ্যামিলি একটা অর্গানাইজেশন, একটা ক্লাসরুমের ক্লাসমেটসরা একটা অর্গানাইজেশন, তাই না, যে আমরা মানে ডিফারেন্ট কাইন্ডস অফ অর্গানাইজেশন আছে। সকল অর্গানাইজেশনই যে অফিস বেসড বা ইন্ডাস্ট্রি বেসড, নট লাইক দ্যাট। সোশ্যাল অর্গানাইজেশনও কিছু আছে, সাইকোলজিক্যাল কিছু ভ্যালু এটারও আছে, যেগুলি আপনারা আগের স্লাইডগুলিতে দেখেছেন। তো সেইটাই আমরা বলতেছি, যেটা এটার কি হচ্ছে যে আপনার পারপাস অফ অর্গানাইজেশন কি, সার্ভাইভালের জন্য। মানে কেন এই অর্গানাইজেশনটা ওই সময় কেন তৈরি করার প্রয়োজন হয়েছিল, যে সবাই তো যার যার মতো, আমি আমার মতো শিকার করছি, আমি ওই আমারটাকে আমি খাচ্ছি, ঠিক আছে। তারপরেও মানুষের নিজেদের নিরাপত্তার জন্য, কারণ ধরেন আগের দিনে যদি কথা হিসাব করেন, বন্য প্রাণীর আক্রমণ থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য মানুষ কি হলো, গ্রুপ করে থাকতো, যাতে সমষ্টিগতভাবে সবাই কোনো একটা বিপদ আসলে সেটাকে প্রতিহত করতে পারে। তো সেই বিষয়টাই আমাদের আসছে যে কেন ওই সময় কেন অর্গানাইজেশন, ওই সময় তো কোনো অফিস আদালত টাইপের ছিল না, ছিল কি কিছু হিউম্যান একসাথে হয়ে সমাজ গঠন, সোশ্যালিজম। সোশ্যালিজমটা মানে হচ্ছে সমাজ যে গঠন হয়েছে, এই সমাজ গঠনের কি কি প্রয়োজনীয়তা ছিল সেইটাই একটু পয়েন্ট আউট করা হয়েছে। দেখেন যে অর্গানাইজেশনের সার্ভাইভাল ছিল, হান্টিং, গ্যাদারিং অ্যান্ড প্রোটেকশন। এই বিষয়গুলির কারণে তারা নিজেদেরকে অর্গানাইজ করতো, মানে তারা গ্রুপ হতো, এবং এই গ্রুপটা হতো কিসের উপরে বেস করে, বেসড অন ফ্যামিলি অ্যান্ড কিনশিপ, মানে আমার নিজস্ব ফ্যামিলি এবং আমার আত্মীয় স্বজন যারা, এরা মিলেই একটা গ্রুপ হতো। তারপরে এই গ্রুপটার স্ট্রাকচার হতো কেমন, লিড বাই দ্য ট্রাইবাল লিডার, মানে ওই আদি যুগের যে ছিল সেই ট্রাইবাল লিডার দ্বারা, ওপেন ইনফর্মাল বাট হাইলি কমিউনাল। আর ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে দেখেন যে কালেকটিভ, কনসিসাস ড্রাইভেন এবং বেসড অন দ্য সার্ভাইভাল নিডস। এইটাকে আমরা যদি আপনাকে এই পাশাপাশি নোটটা থেকেও একটু দেখেন, এইখানে আমি আরেকটু ডিটেলসে যেই বিষয়গুলি স্লাইডে যে বলছিলাম, আরেকটু ডিটেলসে এখানে দেখাচ্ছি যে কীভাবে ইভ্যালুয়েশনটা আসছে, যে ওভার দ্য টাইম দ্য ওয়ে অর্গানাইজেশনস আর স্ট্রাকচার্ড হ্যাজ চেঞ্জড এ লট। মানে টাইমের সাথে সাথে অর্গানাইজেশনের, প্লিজ চলে আসেন, স্ট্রাকচার যে চেঞ্জ হয়েছে ফ্রম এ সিম্পল ট্রাইবাল গ্রুপ, মানে ওই সেই আদিবাসী গ্রুপ থেকে এখন কি হচ্ছে, হিউজ মাল্টিন্যাশনাল কোম্পানিজ উই হ্যাভ টুডে। এখন দেখেন সেই আদির ওইটা থেকে এখন বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, যেখানে লক্ষ লক্ষ কর্মী একটা কোম্পানির আন্ডারে কাজ করে এবং তাদের ডিফারেন্ট লোকেশনে অফিস থাকে। তো এইরকম আসছে। এবং অ্যান অর্গানাইজেশন ইজ বেসিক্যালি এ গ্রুপ অফ পিপুল ওয়ার্কিং টুগেদার টু অ্যাচিভ কমন গোলস। অর্গানাইজেশনটার কনসেপ্ট হচ্ছে এরকম যে এ গ্রুপ অফ পিপুল তারা একসাথে কাজ করবে, তাদের একটা কমন উদ্দেশ্য থাকে, কমন একটা টার্গেট থাকে। সেই টার্গেটগুলি কেমন, ওই যে নিজের সার্ভাইভ করা, নিজের সেফটি সিকিউরিটি এক্সেট্রা বিষয়গুলি। ইউজুয়ালি বাই ডিভাইডিং টাস্ক, কোঅর্ডিনেটিং এফোর্ট অ্যান্ড সেটিং আপ এ সিস্টেম ফর লিডারশিপ। দিস চেঞ্জেস ইন হাউ অর্গানাইজেশনস আর সেট আপ have been influenced by social, economical and technological changes. তো টেকনোলজিক্যাল চেঞ্জের যে বিষয়গুলি আসে, এই টেকনোলজিক্যাল চেঞ্জগুলি কিন্তু প্রিভিয়াস যুগে যদি চিন্তা করেন, প্রিভিয়াসলি টেকনোলজির কিন্তু এরকম ছিলই না কিছু বলতে গেলে। তার মানে আগের একটা সময় পাথরের যুগ ছিল, প্রস্তর যুগ ছিল। মানুষ কি করতো, পাথর দিয়ে বিভিন্ন হাতিয়ার তৈরি করে সেটা দিয়ে নিজেদেরকে সেভ করার চেষ্টা করতো। তারপরে আস্তে আস্তে হলো মেটাল আসলো। মেটালের পর থেকে এগুলি ধাপে ধাপে ওই সব যুগ পার হয়ে মানুষ যখন একটু সিভিলাইজেশনের দিকে আগালো, তখন আমাদের এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনগুলির কথা আসছিল, যেমনটা গতদিনকে একটু বলছিলাম যে আমরা এখন আছি 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের
যুগে, তাই না? এর আগে 3টা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গেছে। তো ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা, সেটা আপনার অ্যাপ্রক্সিমেট 1750 টু 1850, এই 100 ইয়ার্স রেঞ্জের মধ্যে। এই সময়টার মেন কনসেপ্টটা ছিল কি, ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আমরা কি বলেছিলাম, কয়লার মাধ্যমে, রাইট, কয়লার মাধ্যমে শক্তি উৎপন্ন করা এবং সেই শক্তির সাহায্যে সেই শক্তিটাকে কাজে লাগিয়ে কিছু করা। যেমন আগে রেলগাড়ি চলতো আর কি, ধরেন রেলগাড়ির মতো এত 1000 টন বা 100 টন ওজনের একটা বাহনকে বা একটা বস্তুকে ওই স্টিমের সাহায্যে চালনা করা হতো। যদিও চাকার উপরে চলতো, বাট তারপরেও তো এই 100 টনের বা 1000 টনের একটা ট্রেনকে আমরা মুভ করাতে পারছি। এবং বড় বড় ইন্ডাস্ট্রিগুলিতে ওই স্টিমের যে প্রেশারটা, সেটাকে কাজে লাগিয়ে বিভিন্ন কিছু করা হতো। যখন আমরা এখন ইলেকট্রিসিটি আসছে, ইলেকট্রিসিটির সাহায্যে আমরা করি, তাই না? ইলেকট্রিসিটিও কিন্তু একটা ফোর্স। কারেন্টে হাত দিলে দেখেন না যে ধাক্কা মেরে সরায় দেয়, তো ওটাও তো একটা ফোর্স আছে ওটার, তাই না? ওই ফোর্সটা কি করছে, আপনাকে ইলেকট্রনটাই আপনার ডিভাইসটাকে রানিং রাখছে। তার মানে ডিভাইসের মাধ্যমে আপনি আইদার আপনার ডেইলি নিডসগুলিকে ফুলফিল করতে পারছেন, আর আইদার আপনি প্রোডাকশন করতে পারছেন কোনো কিছু। সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে কি আসলো, আমাদের গ্যাসোলিন বা পেট্রোল বা এই টাইপের জিনিসগুলি আর কি, যে আপনি ফুয়েলের মাধ্যমে আপনি বিভিন্ন মেশিনারিজকে চালাচ্ছেন, এবং মেশিনারিজ তো টাইম টু টাইম ডেভেলপ হয়েছে। বাট এই সব কিছুই দেখেন যে অনেক 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 পরে, কিন্তু আমরা মানব সভ্যতার ইতিহাস যদি খুব বেশি আগেও না ধরি, যদিও অনেক কিছু কিছু জায়গায় দেখা যায় যে লক্ষ লক্ষ বছর আগের মানুষের কথা বলে, কিন্তু আমরা যদি আমাদের প্রথম পুরুষ আদম আলাইহিস সালামেরটা হিসাব করি, তাহলে মোটামুটি কিন্তু এই 10-11 হাজার বছর আগেই আসে, তাই না? কারণ আমাদের বিলিভ অনুযায়ী, ফেইথ অনুযায়ী কি হচ্ছে, উনি ছিলেন দ্য ফার্স্ট পিপল, তাই না? প্রথম ক্রিয়েশন ছিল অ্যাজ এ পার্সন। তো সেই ক্ষেত্রে আমরা ওই তারপর থেকে তার যে হায়ারার্কি, নবীদের যেই সিকোয়েন্স, এইটা থেকে যদি আমরা হিসাব করার চেষ্টা করি যে মানব সভ্যতার শুরুটা কখন, তাহলে মোটামুটি এটা 10,000 বছরের মতো একটা হিসাব আসে, এর বেশি হয় না। তো কিন্তু তারপরেও আমরা ওই যে ওইগুলি যে কোথা থেকে আসে এইসব ইনফরমেশন, এইটার কোনো আসলে সেরকম কোনো জাস্টিফিকেশন নাই যে 50,000 বছর আগে মানুষের ফসিল পাওয়া গেছে, মানুষের হাড় পাওয়া গেছে, যেখানে আদম আলাইহিস সালামেরই আসছে যে এরকম সামথিং এরকম বয়স আগে। যদি আদম আলাইহিস সালাম 1000 বছর ছিল, তারপরে নূহ আলাইহিস সালাম ছিল, সেও প্রায় 800 বছর ছিল। বাট এই সব কিছু ধরেই টোটাল টাইমটা ইজ অ্যারাউন্ড 10,000 ইয়ার্স। তো যাই হোক, আমরা থার্ড রেভলিউশনে, আচ্ছা সেকেন্ড রেভলিউশনে আমরা কি হলো, গ্যাসোলিন আসলো। থার্ড রেভলিউশনে আমাদের কি আসলো, ইন্টারনেট অ্যান্ড ওয়াইফাই, এই টাইপের বিষয়গুলি হচ্ছে আমাদের কমিউনিকেশন অ্যান্ড ওয়াইফাই, এই টেকনোলজিটা আমাদেরকে যে ইলেকট্রিক্যাল, এইটা তো ডিভাইসেসগুলি তো আসছেই, ডিভাইসেসগুলি তো টাইম টু টাইম আসছেই, কিন্তু ওই ডিভাইসেসগুলিকে একসাথে কমিউনিকেট করা এবং থ্রো ইন্টারনেট বা থ্রো ওয়াইফাই, উইদাউট ওয়্যার আপনি কানেক্টিভিটি করতে পারছেন, এই জিনিসটা ছিল রেভলিউশনের মেইন কি আর কি। সাথে আরও অনেক কিছু আছে, মানে শুধু তো এই জিনিসটুকু না, ইন্টারনেট, কমিউনিকেশন, তারপরে ইলেকট্রনিক্সের যে ব্যাপক হচ্ছে ইনভেনশন, এই বিষয়গুলি এর মধ্যে আছে আর কি। আর ফোর্থ যে রেভলিউশন আসছে, এখানে আমাদের কি আসছে, এটা যেটা প্ল্যানিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে। তার মানে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার হচ্ছে করছি। আমরা ধরেন এখন যে কারেন্টলি যে এআই চলে, সেই এআইটা কিন্তু আসলে এআই এর যে ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে ন্যারো এআই, একটা হচ্ছে জেনারেল এআই, আর একটা হচ্ছে অ্যাডভান্সড এআই। তো ন্যারো এআইটা হচ্ছে যে খুব অল্প, ন্যারো মানে তো বুঝেন সরু, অল্প, সেই অল্প এআই এর টেকনোলজির যুগে আমরা এখন আছি। আমরা যে এআইগুলি অ্যাপ্লাই করি, এটা ন্যারো এআই ক্যাটাগরির মধ্যে পড়ে। তার মানে এআই নিয়ে ব্যাপক চিন্তা ভাবনা আছে এবং সেইটাকে বাস্তবায়িত করার জন্য কাজ চলছে কন্টিনিউয়াস। তাহলে যেই চিন্তা ভাবনা আছে, সেই এআই যদি ইমপ্লিমেন্ট হয়, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে অনেক সায়েন্স ফিকশন এরকম দেখেন যে মানুষকে ডমিনেট করছে রোবট, তাই না? রোবটরাই হচ্ছে দুনিয়া চালাচ্ছে, মানুষদেরকে তখন কৃতদাস বানিয়ে ফেলেছে। একটা সময় এরকম কৃতদাসের যুগ ছিল, কিছু পিপুল অন্য কিছু পিপুলকে তাদের দাস বানিয়ে রাখতো। কিন্তু এই যে রেভলিউশনের, এটা সায়েন্স ফিকশন আর কি, এই ধরনের কিছু হতেও পারে, যেহেতু টেকনোলজি মানে এআইকে আপনার বুদ্ধিমত্তা এমন দেওয়া হচ্ছে যে সে নিজে থিঙ্কিং করতে পারবে, তার নিজের ফিলিংস থাকবে, সবকিছুই সে চিন্তা করে করতে পারবে, মানে তাকে সেই বুদ্ধিমত্তা কিন্তু দেওয়া হচ্ছে, দ্যাট ইজ ইনপুট দেওয়া হচ্ছে।
এবং আপনারা যে মেশিন লার্নিং বিষয়টা নাম শুনেছেন হয়তো, মেশিন লার্নিং হচ্ছে মেশিন নিজেকে নিজে ট্রেন্ড আপ করে, মানে আমি অল্প কিছু ট্রেনিং তাকে দিয়ে দিয়েছি, বাকি মানুষের মতো সে নিজে থেকে সরি তার পরিবেশ থেকে সে শিক্ষা নিতে পারে। মানে আমরা যে রোবট বা ওদের এতভাবে টেকনোলজি দিতেছি, ফিউচারে এমন ধারণা করা হচ্ছে যে ওরা নিজে নিজে সক্রিয়ভাবে আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে হচ্ছে এখন এখানে সবকিছুই সিকিউরিটি কন্ট্রোল নিজের হাতে রাখতে হবে। কন্ট্রোল যদি হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু মানে বিপর্যয় চলে আসবে। তার মানে নেক্সট যে ওয়ার্ল্ড ওয়ার আসবে, দেখেন এই যে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলা হচ্ছে, যেটা এই যে রাশিয়া ইউক্রেন এই ইস্যু নিয়ে শুরু হতে যাচ্ছিল, মনে করা হচ্ছিল যে একটা বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে বা আরো কিছু দেশে যেমন যুদ্ধ চলছে এগুলি নিয়ে, বাট আলটিমেট কিন্তু সেটা হয় নাই। বাট এই থার্ড ওয়ার্ল্ড ওয়ারের যেটা কারণ মানুষ এখন অনেকটাই সভ্য, তারপরেও এই সভ্যতার যুগে এই থার্ড ওয়ার্ল্ড ওয়ার চিন্তা করা হচ্ছে মানুষ এবং রোবটের। রোবটরা মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, এইটাকে যাতে না হয় সেটা তো প্ল্যান তারা করছে। তারপরেও কি হয়, কিছু বিট্রেয়ার থাকে, তাই না, যেমনটা আপনারা মুভিতে দেখেন। তো ওই মুভির ধারণাটা কোথা থেকে আসে? দেখেন আপনারা আজ থেকে 20 বছর আগের যে স্টার ট্রেক বা এই টাইপের সায়েন্স ফিকশন মুভিগুলি যদি এখন দেখেন, যে 20 বা 30 বছর আগের কথা বলেন, 30 বছর আগের যে সায়েন্স ফিকশন ছিল ওইটা দেখেন এখন বাস্তব, কিন্তু ওইটা ওই সময়কার যুগে যদি চিন্তা করেন তাহলে ওইটা একদম কল্পনা ছিল, একেবারেই কল্পনা ছিল। তার মানে 30 বছর আগের কল্পনা এখন আপনি রিয়াল দেখতে পাচ্ছেন। ঠিক আছে, সায়েন্স ফিকশন মুভি, পুরাতন সায়েন্স ফিকশন মুভিগুলি দেখলে বুঝতে পারবেন। তাহলে মানে এখনকার যে সায়েন্স ফিকশন মুভিতে যেই থটসগুলি আপনাকে দেখানো হচ্ছে, অদূর ভবিষ্যতে যে এই পর্যন্ত বা এর চেয়েও আরো বেশি কিছু হবে না তার তো আমি গ্যারান্টি দিতে পারি না। তার মানে মেশিন লার্নিং টেকনোলজিতে কি হচ্ছে, আপনাকে মেশিনকে আপনি শুরুতে কিছু ট্রেনিং দিয়ে দিচ্ছেন, কিছু নলেজ তার মধ্যে দিয়ে দিচ্ছেন, এবং সেই নলেজটার উপরে বেস করে সে নিজে তার পারিপার্শ্বিক অবস্থা থেকে, ইন্টারনেট তো কানেক্টেড অবশ্যই, সো ইন্টারনেট কানেক্টেড মানে কোটি কোটি যত পিডিএফ বই আছে সে নিজেই কালেক্ট করে নিজেই পড়ে ফেলতেছে। এই যে রোবট দেখেন না এরকম পাতা উল্টায়, এইগুলি তো কল্পনা, কিন্তু কল্পনা হলেও যে তার ভিতরে মেমোরিতে কিন্তু সে নিতেই পারছে সবকিছু। এবং এইটাই যদি ভবিষ্যতে এরকম কিছু হয় তাহলে সেইটা হবে আমাদের জন্য আসলেই এরকম একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার যেটা চিন্তা করা হচ্ছে, বাট আমরা চাই এরকম কিছু না হোক। কিন্তু তারপরেও ওই যে মানুষ কি করবে, যে তৈরি করবে এরকম সে নিশ্চয়ই তার অ্যান্টিডোটটা হাতে রেখেই তৈরি করবে। তারপরেও কি হচ্ছে, গ্রুপিং থাকে না, ওদেরকে ভালো হতে দেব না, ঠিক আছে, বিট্রিয়ার কিছু থাকেই। এই সব কারণেই কিন্তু এই ঝামেলাটা হয়। একটা গন্ডগোলের সূত্রপাত হয় কোথায়, ভুল বোঝাবুঝি থেকে। আর ভুল বোঝাবুঝিটা যদি একটা আন্ডারস্ট্যান্ডিং, আপনার সাথে আমার গন্ডগোল, তাহলে আমরা যদি বসে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসি, ভাই একটু 19-20 করে হলেও সমাধান করা যায়। কিন্তু না, মাঝখান থেকে তৃতীয় একজন যদি পিন দেয় আরো, তাহলে এইটা আরো বেড়ে যায়। তো এইটাই হয় আসলে। আচ্ছা দেখেন, তাহলে হিউম্যানের আর্লি হিউম্যান সিভিলাইজেশনের মধ্যে আমরা যেটা বলছিলাম ট্রাইবাল গ্রুপ ছিল, যেটা অ্যারাউন্ড 10,000 BCE আমরা যে স্লাইডটার মধ্যে দেখছিলাম সেই সম্পর্কে যদি একটু পড়তে চান তাহলে স্লাইড খুব বেশি, মানে নোটও খুব বেশি লেন্দি না, কিন্তু 4-5 পেজ হবে টোটালে। তো একটা টপিকের উপরে এতটুকু যদি স্টাডি না করেন তাহলে তো ওই বিষয়টা সম্পর্কে জানতে পারবেন না। তো দেখেন যে ফার্স্ট টাইপস অফ অর্গানাইজেশন ওয়াজ ট্রাইবাল গ্রুপ দ্যাট অ্যাপিয়ার্ড অ্যারাউন্ড 10,000 BCE. Early human moved from being nomadic hunter and gatherers, the settling down as farmer. মানে আগে তারা ওই নোম্যাডিক হান্টার মানে হচ্ছে যে হান্টার মানে তো জানেন শিকারী, তার মানে তারা ওই ছিল অ্যালাইন আর কি শিকারী ছিল, মানে বিচ্ছিন্ন শিকারী ছিল যার যার মতো। সেইটা থেকে তারা কি করছে, সেটেলিং ডাউন অ্যাজ ফার্মার, ফার্মার হিসাবে তারা সেটেল ডাউন করছে। ওই শিকার থেকে তারা কৃষিকাজে আসছে, কৃষিকাজ টাইপের কাজগুলি শিখেছে। এবং তারপরে কি করেছে, দিস ট্রাইবাল গ্রুপ ওয়ার ফার্স্ট রিয়াল এক্সাম্পল অফ সোশ্যাল অর্গানাইজেশন। এই যে ট্রাইবাল গ্রুপটা আদিবাসী ছিল যারা শিকারি থেকে ফার্মার হলো, এবং ফার্মার কৃষিকাজের জন্য তাদেরকে সমষ্টিবদ্ধভাবে কাজ করা লাগলো। এবং বিভিন্ন রকম, এখনকার দিনে তো এরকম বড় বড় বিল্ডিং আগে ছিল না, সো যার যার মতো কি ছিল, ওই ছোট ছোট হচ্ছে গাছপালা ডাল দিয়ে বানানো হচ্ছে ঘর ছিল, তাই না।
তো সেই সব ঘরে কিন্তু যে হিংস্র জীবজন্তুর আক্রমণ থেকে বাঁচার জন্য নিজেদেরকে একটা সেফ বাউন্ডারির মধ্যে নিত। এইখান থেকে একটা সমাজ বা একটা গ্রাম এই কনসেপ্টটা আসছে। এবং একটা সমাজ বা একটা গ্রাম সাধারণত কীভাবে গঠিত হতো, একটা মানুষ, তার পরিবার এবং তার আত্মীয় স্বজন এইটুকু নিয়েই আগে হতো। কিন্তু এখনকার যুগেও অনেক আছে, দেখবেন যে কিছু কিছু গ্রামে গেলে দেখা যায় যে ওই গ্রামে যারা আছে সবাই বেসিক্যালি 5 পুরুষ, আগে একটা ফ্যামিলি ছিল, তাই না? এখন হয়তো গ্রামের জনসংখ্যা 1000, 2000 বা 3000, কিন্তু একটা টাইমে ওইখানে হয়তো কিছু লোক বাইরে থেকে এসে ওখানে আশেপাশে বসবাস করতে পারে, বাট মোস্ট অফ দ্য পিপুল ওই জনগোষ্ঠীর হচ্ছে দেখা যাচ্ছে যে এক পুরুষ থেকেই আসছে ধাপে ধাপে। তো নিজেদের সেফটির জন্য তারা এই কাজটাকে করেছিল। এবং তারপরে দেখেন আনলাইক বেসড অন দ্য ফ্যামিলি অ্যান্ড কিনশিপ। কিনশিপ মানে যে বলছিলাম যে আত্মীয়তা সম্পর্ক যুক্ত যারা, এবং ফ্যামিলি মানে তো যারা একদম নিজস্ব, তাদের কি বলা হচ্ছে আনলাইক মডার্ন অর্গানাইজেশন, দিস ট্রাইবস ওয়ার ইনফর্মাল অ্যান্ড কমিউনিটি ফোকাসড and with roles determined by age, gender and physical abilities. The main purpose of this group was survival. তাদের মেইন পারপাসটাই ছিল এটা করা, সার্ভাইভাল পারপাসে হান্টিং অ্যান্ড গ্যাদারিং were necessary for get food and protection from wild animals and other tribes were also very important. হ্যাঁ, আরেকটা ইস্যু আছে যে বন্য শুধু প্রাণী না, আদার মানুষও তো তাদেরকে অ্যাটাক করতে পারতো, তাই না? যে আপনার যতটুকুই আছে অতটুকুই কেড়ে নিয়ে যাবে অন্যজন একজন অ্যাটাক করে। তো সেইটা থেকেও বাঁচার জন্য আসলে এটাও দরকার ছিল আমাদের অর্গানাইজেশন ক্রিয়েট করা আদি যুগে। অ্যান্ড লিডার্স ওয়ার ইউজুয়ালি এল্ডার অর রেসপেক্টেড মেম্বার চুজেন ফর দেয়ার উইজডম অর অ্যাবিলিটি টু লিড ইন টাফ টাইমস। মানে লিডার কারা হতো সাধারণভাবে, যে ফ্যামিলির মধ্যে এল্ডার অথবা রেসপেক্টেড যে পার্সন ছিল তাকে লিডার করা হতো, এবং ফর দেয়ার উইজডম অ্যান্ড অ্যাবিলিটি টু লিড ইন টাফ টাইমস, মানে কঠিন সময়গুলিতে তাদের অ্যাবিলিটি এবং উইজডম, স্বাধীনতা এইগুলিকে রক্ষা করার জন্য আর কি। অ্যান্ড দ্য লিডারশিপ ওয়াজ ইনফর্মাল অ্যান্ড ডিসিশনস ওয়ার মেড বাই গ্রুপ অ্যাগ্রিমেন্ট রাদার দ্যান এ স্ট্রিক্ট হায়ারার্কি। মানে একটি স্ট্রিক্ট হায়ারার্কির বদলে কি করা হতো, যে লিডারশিপ ছিল ইনফর্মাল এবং ডিসিশন যেগুলি নেওয়া হতো সেগুলি মেক ইন গ্রুপ এগ্রিমেন্ট, মানে সবার একটা মতবাদের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেওয়া হতো। স্ট্রাকচার অ্যান্ড ডিসিশন মেকিং এর মধ্যে আমরা বলছি যে আপনার ডিসিশন মেকাররা কি করতো, ইন দিস আর্লি ট্রাইবস লিডারশিপ ওয়াজ মোর ফ্লেক্সিবল, ডিসিশনস ওয়ার মেড টুগেদার through this discussion, and everyone in the tribe had a say in important matters. মানে ইম্পর্টেন্ট ম্যাটারে প্রত্যেকেরই একটা ভাষ্য ছিল, বলার কিছু ছিল আর কি, যেটার মাধ্যমে মানে প্রত্যেকে বলা মানে কি সবার কথাই শুনে আমরা একটা সমাধানে আসবো, ডিসকাশন। This helped everyone cooperate and made sure the whole tribe felt responsible for the group's well-being. তো সবার যেখানে মতামত নিয়ে একটা কাজ করা হয় তখন সবাই কি করে, তারা হচ্ছে যে দেখেন দ্য হোল ট্রাইব ফেল্ট রেসপন্সিবল ফর দ্য গ্রুপস ওয়েলবিং, ওই গ্রুপটার ভালো মন্দের বিষয়টা সবারই তখন দায়িত্ব থাকতো, যেহেতু সবার ডিসিশনে একটা কাজ করা হচ্ছে। অ্যান্ড লিডারশিপ চেঞ্জ ডিপেন্ডিং অন হোয়াট was needed at that time, such as having a strong hunter lead a hunt. ধরেন যে ওই যে লিডার সেটাও টাইম টু টাইম চেঞ্জ হতো, কি করে কাজের চাহিদা বুঝে। মনে করেন যে একটা গ্রুপ এখন যাবে শিকারে খাবার সংগ্রহ করতে, তাহলে ওই গ্রুপটার একটা লিডার বানানো হতো যে হচ্ছে এক্সপার্ট শিকারী, তাকে ওই হান্টিং গ্রুপটার লিডার করে পাঠানো হতো। দ্যাট ডাজন্ট মিন যে টোটাল টিমটার লিডার সে হচ্ছে, বাট প্রয়োজনের তাগিদে সেই লিডারশিপ দেখেন আগেও ছিল, এখনো আছে, কেউ ছাড়তে চায় না। তারপরেও এটা দেখা যাচ্ছে যে এখানে বলছে যে এটা যে অনেকটা ফ্লেক্সিবল ছিল, যেটা কি করছে ফ্যামিলির রেসপন্সিবল এবং এল্ডার পারসনকে ফার্স্টে চুজ করা হচ্ছে, বাট আফটার ডিসিশন সেটা চাইলে চেঞ্জও করতেছে তারা তাদের সুবিধা মতো। অর অ্যান এল্ডার অফারিং উইজডম ডিউরিং এ কনফ্লিক্ট। This early tribal system helped set the stage for future types of organization
They showed that groups could function well through cooperation, shared responsibility, and flexible leadership, and these values still influence organizational culture today. আগের দিনের ওই বিষয়গুলিকেও যদি খেয়াল রাখেন তাহলে দেখেন যে দিস আর্লি ট্রাইব সিস্টেম, যেটা আগের যে ট্রাইবাল সিস্টেমটা ছিল ওইটা এখনকার দিনের অর্গানাইজেশনের যে স্ট্রাকচার, তাদের নিয়মকানুন, শৃঙ্খলা, হায়ারার্কি, এই বিষয়গুলিকেও মানে এখনকার তৈরি করতেও ওই কনসেপ্টটা কাজে দিয়েছে। তার মানে আমরা যদি একটা ওয়েল অর্গানাইজড অর্গানাইজেশন কথা চিন্তা করি, সেইখানে যদি সিনিয়র জুনিয়রের একে অপরের প্রতি সম্মান এবং মেনে চলা এই বিষয়গুলি না থাকে তাহলে কিন্তু সে অর্গানাইজেশন ফেল করবে স্বাভাবিকভাবে। তো সেটাই আমরা এখানে বলছি যে দে শোড, তারা দেখেছিল আমাদেরকে যে দ্যাট দ্য গ্রুপস কুড ফাংশন ওয়েল থ্রু কোঅপারেশন, মানে একটা গ্রুপ ভালো কাজ করতে পারে কি কোঅপারেশন, শেয়ার্ড রেসপন্সিবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবল লিডারশিপ, মানে লিডারশিপটাও একটু ফ্লেক্সিবল হতে হবে, আমাদের হাসিনার মতো হলে হবে না, আমি যা বলবো তাই, হ্যাঁ, আর কারো কোনো কথা নাই, কারো কোনো কথার কোনো সুযোগ নাই। কিন্তু আলটিমেট এখনো যে খুব ভালো হচ্ছে আমাদের তা না, এটা আমাদের জাতিগতভাবে মনে হয় সমস্যা। দেখেন যে এত কিছুর পরেও আমাদের লাইফে ক্রাইসিস কিন্তু কমেনি, তাই না? দ্রব্যমূল্যের দাম কমেনি, দ্রব্যমূল্য কমেনি, মানে আমাদের লাইফের ক্রাইসিস কমেনি। সো আমরা উই বেঙ্গলি পিপলস অ্যাজ এ অর্গানাইজেশন এটা ফেল। একটা জিনিস কমছে স্যার, আগে যে জেলে ঢুকাইতো ওইটা কমছে, এখন ওই গ্রুপটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, যে মানে পুলিশ ফোর্সটা যে ইনঅ্যাক্টিভ, তারা যে এখন আর ওই এক্সট্রা নিতে পারে না, এক্সট্রাটা নিতে না পারার কারণে তারা আর কাজও করে না। রাস্তাঘাটে তো দেখবেন, আপনার রাস্তাঘাটে দেখবেন ট্রাফিক পুলিশ দাঁড়ায় থাকে, অথবা কোথাও গন্ডগোল হলে পুলিশ ওই দূরে দাঁড়ায় দেখতেছে, মজা দেখতেছে। আগে দাঁড়ায় থাকতো না ভাই, আগে ওই ধরতো, ধরপাকড় করে নিয়ে যেত, ওইগুলিকে আবার টাকা দিয়ে ছাড়তো, টাকা দিয়ে ছাড়তো। আচ্ছা, স্লাইডের মধ্যেও আমরা একটু দেখি আর কি আছে, প্যারালালি দেখি। তাহলে স্লাইডে এরপরে অ্যানসেন্ট সিভিলাইজেশন অ্যান্ড আর্লি হায়ারার্কিক্যালের মধ্যে আমরা বলছিলাম যে এক্সাম্পল অফ দ্য আর্লি কমপ্লেক্স সায়েন্সের মধ্যে অ্যানসেন্ট ইজিপ্ট, মেসোপটেমিয়া অ্যান্ড ইন্ডাস ভ্যালি, চায়না, এই সব জায়গাগুলিতে মানে পূর্ব আগের যুগে যে বসতি ছিল, সারা পৃথিবীতে কিন্তু মানুষ ছিল না আগে, কিছু কিছু জোনে মানুষ ছিল। আপনারা ওই যে মানুষের ইতিহাস বা মানুষের বসতির কোথায় ইতিহাস, কিছু কিছু জায়গা এগুলি কিছু কিছু স্টাডিতে হয়তো পড়েছেন প্লিজ। তো সেইটা ছিল যে অ্যানসেন্ট ইজিপ্ট, মানে আদি যুগের যেই মিশর ছিল, মেসোপটেমিয়া, ইন্ডাস ভ্যালি এবং চায়না, এইসব জায়গায় হচ্ছে আপনার আর্লি কমপ্লেক্স সোসাইটিস তৈরি হয়েছিল, যার মধ্যে অর্গানাইজেশনাল অ্যাডভান্সেস হচ্ছে যে ফর্মাল হায়ারার্কি, যেখানে আমরা বলছিলাম যে এমার্জেন্স অফ ক্লাস, রুলস, প্রাইসড অ্যান্ড ওয়ারিয়র, তারপরে হচ্ছে আর্টিসান অ্যান্ড ফার্মার, এই সব কিছু মিলে একটা সমাজে আগের দিনে কিন্তু এই এত রকম ডাক্তার, ইঞ্জিনিয়ার এরকম ছিল না, বাট তারপরেও কিছু কিছু পেশার মানুষের কিন্তু বেসিক নিড যেগুলি আমাদের লাগে আর কি, যেমন রুলার যারা শাসন করতো, প্রাইস যারা ধর্ম যাজক ছিল, ওয়ারিয়র যারা যুদ্ধ করত, আপনার আর্টিসানস আছে এবং ফার্মার্স আছে। আর তারপরে ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ রোল, যেখানে দেখেন স্পেশালাইজেশন ইন রোলস ফর গভর্নেন্স, মিলিটারি অ্যান্ড রিলিজন। আর রেকর্ড কিপিং অ্যান্ড কমিউনিকেশনের মধ্যে ডেভেলপমেন্ট অফ রাইটিং, দ্যাট ইজ কি এটা কানকিং ফর্ম, কি এইসব ওয়ার্ড আসলে আমরা সায়েন্সের লোক তো এইসব ওয়ার্ড এত। আচ্ছা, রোমান এম্পায়ার নিয়ে আলোচনা আছে। রোমান এম্পায়ার টাইম পিরিয়ডটা হচ্ছে 27 BC থেকে 476 C, মানে বিসি। রোমানের উত্থান এবং পতনের কাহিনী তো ভাই আমার এই মুহূর্তে মনে নাই। বললাম না, আপনি আমাকে মানে এমনই কোশ্চেন করলেন যে যেটা আসলে ইনস্ট্যান্ট অ্যান্সার দিতে পারছি না, এটা আমাকে জেনে অ্যান্সার দিতে হবে। আপনি যদি ওই যে বললাম আমাদের সাবজেক্ট রিলেটেড কিছু কোশ্চেন করতেন তাহলে ইনস্ট্যান্ট অ্যান্সার পাইতেন। হ্যাঁ, আপনার
আচ্ছা, তাহলে আপনি নোট করে রাখেন, এটা বাসায় যে গুগলে সার্চ করে পার্সোনাল ইন্টারেস্ট থেকে আমরা পড়ি না, কত রকম গল্পের বই পড়ি, কত রকম টপিক্সের উপর পড়াশোনা করি। তো পার্সোনাল ইন্টারেস্ট থেকে আমরা যার যেরকম পার্সোনাল ইন্টারেস্ট মানে তো বুঝছেন, যে যার যেটা ভালো লাগে সেই বিষয়ের উপরে নিজে থেকেই জানতে হবে। আমরা বই কেন কিনি, ভিন্ন ভিন্ন ব্যক্তি ভিন্ন ভিন্ন বই কিনি, এখন তো আর বই পয়সা খরচ করে কেনা লাগে না, বিকজ আপনি গুগলে সার্চ করলেই আপনি কন্টেন্টের একটা হচ্ছে অ্যান্সার পেয়ে যান, অথবা চাইলে অনেক বইও পেয়ে যান আপনারা। তো দ্যাটস ওয়াই আমাদের একটু স্টাডি প্র্যাকটিস থাকতে হবে। নট অনলি যে টেক্সট বুক পড়া মানেই যে আমার সব পড়া হয়ে গেল, সব কিছু আমি মানে বইয়ের পড়া ভালো করে জানলেই যে সব জানা হয়ে গেল এরকম না, কিন্তু কিছু আউট নলেজও থাকা দরকার। সেই আউট নলেজটা আপনি পারিপার্শ্বিকতার সাথে মিশে, এই যে সমাজে মিশছেন, 10টা বন্ধুর সাথে মিশছেন, 5টা ফ্যামিলির সাথে মিশছেন, এইখান থেকেও যেমন নলেজ গেইন করা যায়, সরি, পাশাপাশি আপনি হচ্ছে বিভিন্ন রকম বই পড়ে এটার মাধ্যমেও কিন্তু নলেজ গেইন করতে পারেন, যেটা আপনার জীবনে কাজে দিবে। এই যে শুধুমাত্র আপনি সিএসসি পড়তে আসছেন, সিএসসির বই পড়বো, আপনি সিএসসির জটিল ম্যাথ সমাধান করব, জটিল অ্যালগোরিদমগুলিকে সলভ করব, নট অনলি দিস, এগুলি তো করতেই হবে, এটা আপনাকে কি হবে, এটা আপনার পেশাগত জীবন। বাট এছাড়াও আপনাকে বেসিক কিছু নলেজ থাকা দরকার। অনেক এরকম ব্যক্তি আছে যে পিএইচডি ডিগ্রি করে ফেলেছে, বাট তার দেখা যাচ্ছে তার সাবজেক্টিভ নলেজ আছে, বাট আদার নলেজের ক্ষেত্রে খুবই দুর্বল। এদের ক্ষেত্রে এদের খুবই অসুবিধা হয়, এরা মানুষের সাথে মিশতে পারে না। সো অ্যাজ এ হিউম্যান বিং আমাদের তো সোশ্যাল, আমরা তাই না, আমাদের তো সোশ্যাল হওয়া দরকার। তো সেটাই আমরা, এর মধ্যে অনেক রকম আছে, ইন্ট্রোভার্ট আছে, এক্সট্রোভার্ট আছে মানুষ, সেটা যার যার নেচার অনুযায়ী, বাট তারপরে আমরা চেষ্টা করবো মিক্স আপ হওয়ার যতটুকু সম্ভব, এবং ডিফারেন্ট টপিক্সের উপরে যেটা আপনার ইন্টারেস্ট আছে, এরকম ডিফারেন্ট টপিক্সের উপরে কিছু জানবেন। সেই রোমান সিস্টেম নিয়ে যে অনেক কথা লিখছে, তুমি এগুলি পড়ো। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তারপর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে চলে আসছে, দেখেন যে অ্যাডাম স্মিথ স্পেশালাইজেশনে যেটা ছিল, অ্যাডাম স্মিথের হচ্ছে কনসেপ্ট অফ স্পেশালাইজেশন introduced in his seminal work The Wealth of Nation in 1776 emphasized the idea that dividing labor into a specific focused tasks can greatly increase the productivity. মানে প্রোডাক্টিভিটিটাকে বাড়ানোর জন্য তারা কি করেছে, যে এমফাসাইজ করেছে দ্য আইডিয়া দ্যাট ডিভাইডিং লেবার ইনটু স্পেসিফিক, মানে ওই যে যা শ্রমিকদেরকে আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা গ্রুপে ভাগ করে দেন সেটাকে কম্বাইন করা হয়েছে। তাতে কি হচ্ছে, কাজের একটা লোক যদি একটা প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে পুরো কাজটুকু করে, তাহলে যতটুকু দ্রুততার সাথে হয় তার চেয়ে কি হয়, যদি আমার কাছে এরকম আমি 5টা লোককে দিয়ে কাজ করাচ্ছি, তাহলে আমি যদি 5 জনকে স্পেসিফিক দিয়ে যে তুমি ভাই এই প্রথম অংশটুকু করবা, তুমি তারপরটুকু করবা, তাহলে কি কাজটা আরো দ্রুত হয়, বুঝছেন? প্রোডাকশনের ক্ষেত্রে সেটা আসে। তারপরে বাই অ্যালাউইং ইন্ডিভিজুয়াল টু স্পেশালাইজ, workers can develop expertise on that particular area, leading to more efficient production and higher quality output. যেটা বলছিলাম আপনাকে, একজনকে যদি ওই অংশটুকুকে স্পেশালাইজ করেন, যে তুমি ভাই এই পার্টটুকু ভালো করে শেখো, এইটাই ভালো করে প্র্যাকটিস করো, এটাকেই করো, তাহলে কি করছে সে, এখানে সে ইন্ডিভিজুয়ালকে হচ্ছে স্পেশালাইজড হচ্ছে, অ্যান্ড ওয়ার্কার ক্যান ডেভেলপ এক্সপার্টাইজ ইন দ্যাট পার্টিকুলার এরিয়া অ্যান্ড লিডিং মোর এফিসিয়েন্ট প্রোডাকশন, যেটা কি করছে আপনাকে বেশি এফিসিয়েন্ট প্রোডাকশনের দিকে নিয়ে যাচ্ছে, অ্যান্ড হায়ার কোয়ালিটি আউটপুট, এবং যে আউটপুট প্রোডাক্ট আপনি পাচ্ছেন সেটার কোয়ালিটিও হায়ার হচ্ছে কম্পারেটিভলি। অ্যান্ড দিস ডিভিশন অফ লেবার নট অনলি এনহ্যান্সেস ইন্ডিভিজুয়াল স্কিল বাট অলসো ফ্যাসিলিটেট দ্য ইউজ অফ লেবার সেভিং মেশিনারি, মেকিং প্রোডাকশন ফাস্টার অ্যান্ড মোর কস্ট ইফেক্টিভ। অ্যান্ড স্মিথস থিওরি লেট, এই যে এই ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে অ্যাডাম স্মিথের যে স্পেশালাইজেশন থিওরি, ওইটাই হচ্ছে এই ডিভাইড করা, ডিভাইড অ্যান্ড কনকয়ার, মানে ডিভাইড করবেন, করে ওই কাজটাকে সমাধান করবেন, তারপরে যদি ওটাকে আবার কম্বাইন করা লাগে তাহলে সেটাকে কম্বাইন করবো, তাই না? এখনকার যুগেও কিন্তু ইন্ডাস্ট্রিগুলো এইভাবেই কাজ করে। মনে করেন যে এই একটা মোবাইল তৈরি করব, মোবাইলের প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা লাইনে তৈরি হচ্ছে না, এক এক জায়গায় তৈরি করে পরে এটাকে কম্বাইন করে দিচ্ছি। তো সেম সেরকম দেখেন, স্মিথস থিওরি লেড দ্য ফাউন্ডেশন ফর মডার্ন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, হাইলাইটিং হাউ স্পেশালাইজেশন ক্যান ড্রাইভ ইকোনমিক গ্রোথ অ্যান্ড ইনোভেশন। এটা অ্যাডাম স্মিথের স্পেশালাইজেশনটা কি ছিল, যদি আপনাদের কোশ্চেন করা হয় যে জিজ্ঞাসা করছিলেন কোশ্চেন কেমন হবে,
তো কোশ্চেন ভাই আপনারা এর আগে যে সংক্ষিপ্ত উত্তর বা বড় করে উত্তর লেখা এগুলি তো অ্যাজ ইউজুয়াল লিখে আসছে সবসময়। এমসিকিউ কি আপনাদের সময় ছিল? এসএসসি এইচএসসি তে ছিল না, ছিল কি? ছিল কত মার্ক? আচ্ছা এখন রিসেন্ট যারা দিয়েছেন কত মার্কের এমসিকিউ এখন দেন? 50 মার্ক। আর এই যে আসলে সৃজনশীল যে পরীক্ষা দেন, সৃজনশীলটাই কেমন? 70 মার্কস। তাহলে আপনারা সৃজনশীল অ্যান্সার কি আপনাকে হচ্ছে ওই যে বইয়ের থেকে মুখস্থ করে করে লেখা, আমরা যেরকম পড়ে আসছি, আমাদেরকে প্রশ্ন দেওয়া হতো, বই থেকে সেটা জানতে হতো এবং যার যার মতো করে লিখতে হতো। কোশ্চেনের মার্কের ওয়েট অনুযায়ী আমরা সেটাকে ডেসক্রিপশনটাকে ছোট বড় করতাম। তো এই টেকনোলজি তো আবার ফিরে আসছে ঘুরে ফিরে, তাই না? সৃজনশীলটা এখন আবার বাদ হয়ে গেছে। এখন তো দেখতেছি যে স্কুলের পরীক্ষা সৃজনশীল আর হচ্ছে না। তো আপনাদের এমসিকিউ দিচ্ছেন 25 মার্ক। আমরা যখন এসএসসি মানে আমি যখন এসএসসি দিচ্ছি তখন কিন্তু 50-50 করেছিল। 50 মার্ক ছিল এমসিকিউ আর 50 মার্ক ছিল হচ্ছে ডেসক্রিপটিভ। তো যাই হোক, সে এমসিকিউ ধরেন আপনি যদি না জানেন উত্তর, তাহলে আন্দাজে তো দেখাদেখি করে পাশের জন্য এটা দেখে লিখতে পারতেছেন না। তো আন্দাজে যদি দেওয়া হয় তাহলে সেটার প্রবাবিলিটি থাকে 25% হওয়ার। মনে করেন যে আপনার 50টা এমসিকিউ আপনাকে দাগাতে দেওয়া হলো, আপনি কিছুই জানেন না, মনে করেন আপনি আননোন একটা সাবজেক্টের উপর আপনাকে 50টা এমসিকিউ দিলাম, আপনি কি করবেন? আপনি একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন, আমি সবগুলির এতে টিক দিয়ে দিলাম বা সবগুলির বিতে টিক দিয়ে দিলাম আন্দাজে। তো এইটাকে বলে প্রবাবিলিটি। তাহলে সম্ভাবনা কি থাকে? সম্ভাবনা থাকে যেহেতু 4টা করে অপশন, তাহলে আমার 25% ঠিক হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ওই 25% মার্কস আসে না, হ্যাঁ কম এসে যায়। তো আবার এরকমও হতে পারে বেশিও আসতে পারে। দেখা যাচ্ছে যে 50টার কোশ্চেনের মধ্যে 25টারই উত্তর এ ঠিক, আন্দাজে বেঁধে গেছে। হ্যাঁ ওইটা আলাদা হিসাব, আমি জাস্ট প্রবাবিলিটির কথা বলছি। সরি। না এটা বাইরে। ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের টাইম পিরিয়ডটা ছিল 1750 to 1850। এই টাইম পিরিয়ডের উপরে একটা শিক্ষণীয় ভিডিও, খুব বেশি লেন্দি না, কতক্ষণের আমি নিজেও দেখিনি, আপনাদের সাথে আমিও দেখি। হ্যাঁ সাউন্ড which radically altered the nature of previously agrarian communities all across the world, particularly in Europe and North America. The advent of new machinery and techniques led to new methods of mass production of goods. Industries such as textiles, iron making, and other sectors, which once relied on workers, transitioned to machines, and this resulted in the ginormous change which we now know as the First Industrial Revolution. A few inventions were made in the 1700s, but the real beginning of the Industrial Revolution was in Britain in the 1830s and 1840s, and it quickly expanded to the rest of the world, including the United States. Historians of the modern era often refer to this period as the First Industrial Revolution to differentiate it from the second period of industrialization, which occurred in the late 19th and early 20th centuries and was characterized by rapid advances in the steel, electric, and automobile industries. Britain has a long history of producing textiles like wool, linen, and cotton, because its moist climate is good for breeding sheep. But before the Industrial Revolution, the British textile sector was a genuine cottage industry, with workers spinning, weaving, and dyeing cloth in their own homes or tiny workshops. Inventions including the spinning jenny, a wooden frame of many spindles, the flying shuttle, water frame, and power loom, appeared around the middle of the 18th century, simplifying the processes of weaving cloth and spinning yarn and thread. The production of fabric accelerated, required much less human work, and took much less time. While the British Empire's many overseas colonies provided a captive market for its goods, the country's new textile factories began meeting the rising domestic and international demand for fabric because of their increased efficiency and mechanized production. Nevertheless, Britain's textile industry was not the only sector that embraced change. Britain's ironworks transformed as well in the use of coke, a product of burning coal,
in place of charcoal in the iron ore smelting process was a major innovation of this era. As a result of the increased demand spurred by the Napoleonic Wars from 1803 to 1815 and the subsequent development of the railroad sector, Britain's iron and steel demand had risen. But due to the production increase thanks to this cheaper and more effective process, the country easily coped with it. In the early 1700s, a symbol of the Industrial Revolution appeared on the scene. Thomas Newcomen's design for the first modern steam engine. Newcomen's innovation, the atmospheric steam engine, was initially employed to operate the pumps that removed water from mine shafts. James Watt, a Scottish engineer, began improving upon one of Newcomen's models in the 1760s by adding a water condenser. This greatly increased the device's efficiency. Later, Watt worked with Matthew Boulton to develop a rotary motion steam engine, a pivotal development that facilitated the widespread use of steam power across a variety of British industries, including mills for producing grain, paper, and cotton, as well as iron, alcohol, and water. Coal was essential to the operation of steam engines, and the use of steam power enabled miners to access greater depths in order to obtain more of this inexpensive energy source. Since coal was required to power not just the factories that produced manufactured products, but also the railroads and steamships that transported them, demand for coal skyrocketed throughout the Industrial Revolution and beyond. By 1815, Britain had more than 2,000 miles of canals in service, and its road system, which had been quite basic before industrialization, had seen significant improvements. Richard Trevithick introduced the first steam-powered locomotive in the early 1800s, and by 1830, similar locomotives were hauling goods and people between the major manufacturing centers of Manchester and Liverpool. Ships and boats powered by steam engines were already widely used to transport products along Britain's rivers and canals, and across the Atlantic at that point. Adam Smith, a Scottish social philosopher and the progenitor of modern economics, released his seminal work, The Wealth of Nations, in 1776. In it, Smith argued for a market economy in which private property of the means of production and minimal government regulation are privileged. During this time, a new class of wealthy individuals, bankers, and industrial financiers emerged, as did a factory system depending on individual owners and managers. It wasn't until the 1770s that London had its own stock exchange, and it wasn't until the 1790s that New York got its own. When the need for effective long-distance communication became more apparent, significant breakthroughs in communication systems were made at the end of the Industrial Revolution. While American scientists like Samuel Morse were hard at work on their own telegraphy systems, British inventors William Cooke and Charles Wheatstone patented the first commercial system in 1837. Since the new steam-powered trains ran much faster than their predecessors, a more sophisticated system like Cooke and Wheatstone's was needed for railroad signaling. Many Britons had already begun migrating to cities from the countryside before the Industrial Revolution, but this trend picked up speed as the growth of massive factories gradually transformed smaller towns into a major metropolis. Overpopulation, poor infrastructure, substandard living conditions, and a shortage of potable water are only some of the negative outcomes of this trend towards urbanization. Even though industrialization raised the standard of living for the middle and higher classes and boosted economic output generally, the poor and working classes continued to face challenges. Many people, including children, were obliged to work long hours for meager earnings, since the mechanization of labor, brought about by technological advancement, had made factory work more tiresome and occasionally dangerous. The Luddites, infamous for their violent opposition to reforms in Britain's textile industry, were just one example of the widespread backlash against industrialization that these kinds of disruptions and abuses sparked. Labor unions, new child labor laws, and public health restrictions were all passed in the United Kingdom and the United States in the decades after. While its name is generally considered to mark the commencement of industrialization in the United States. Despite regulations forbidding the emigration of textile workers, Slater smuggled. বুঝছি আপনাদের ইন্টারেস্ট পাচ্ছেন না এটা বলছে ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনে যে স্টিম ইঞ্জিন এটার পাশাপাশি আরও কী আসছিল এবং মেন যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট কয়েকজনের নাম বলেছে কয়েকজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদের ইন্ডাস্ট্রিগুলি দ্যাট মিনস তাদের অর্গানাইজেশনকে কীভাবে শ্রমিক পরিচালনা করতো সেই বিষয়গুলি আলোচনা করছে এবং কিছু কিছু চাইল্ড লেবারের কথা আসছে ওই সময়কার দিনেও যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে চাইল্ড লেবারকেও ইউজ করা হয়েছে
এই বিষয়গুলি নিয়ে এইগুলি আলোচনা করছিল আর কি। তার মানে আলাদা আলাদা অর্গানাইজেশন, বড় বড় যে অর্গানাইজেশনগুলি ছিল সেইগুলি কী করতো, যেই ওনার ছিল এবং সেই সময়কার যারা সায়েন্টিস্ট ছিল তারা যা ইনভেশন করেছে সেই কিছু বিষয় এবং বড় বিগ ইন্ডাস্ট্রি ওনাররা তাদের অর্গানাইজেশনকে কীভাবে অর্গানাইজ করতো, কীভাবে রুল করতো, শ্রমিকদেরকে দিয়ে কীভাবে অত্যাচার করে কাজ করায় নিত, সেই কথাগুলি আসছে। তাহলে এখন যাব ক্লাস 5টা পর্যন্ত। আচ্ছা, আরেকটু বসেন। তারপরে এই যে দেখেন যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড দ্য রাইজ অফ ফ্যাক্টরিজ। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মাধ্যমে একটু আসতে ফ্যাক্টরির যে রাইজ হয়েছিল সেইটা কি হচ্ছে 18 থেকে 19 সেঞ্চুরিতে। আমরা যেটা ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন দেখছিলাম ওটা 17-এর মিডল থেকে 18-এর মিডল পর্যন্ত। আর এখানে যে রাইজ অফ ফ্যাক্টরিজ সেটা দেখাচ্ছে যে 18 and 19 সেঞ্চুরিজ, দুইটা সেঞ্চুরি মিলে was the major turning point in how organizations were structured. বিভিন্ন টাইপের অর্গানাইজেশনগুলি কীভাবে হয়েছে তাদের কিছু রুলসের উপরে তো বেস করে, এবং যারা ওনার ছিল অথবা যারা ম্যানেজারিয়াল পজিশনে ছিল, আগের দিনে কিন্তু বেশ কিছু পয়েন্ট আমরা আলোচনা করেছিলাম যে ম্যানেজাররা কীভাবে কাজ করে, কে অ্যাভারেজ টাইপ ম্যানেজার কে, গুড টাইপ ম্যানেজার কে অ্যান্ড ওর্স টাইপ ম্যানেজার কে, এই বিষয়গুলি গতদিনকে দেখেছেন। তো এখানে বলছিলাম আমরা যে অ্যাজ ইকোনমিক্স শিফটেড ফ্রম ফার্মিং টু ফ্যাক্টরি বেসড প্রোডাকশন, আগে আমাদের ফার্মিং ছিল অ্যান্ড ফ্যাক্টরি বেসড প্রোডাকশন আসছে, নিউ অর্গানাইজেশনস নিড অ্যারোজ স্পেশালি ফর ফ্যাক্টরিজ অ্যান্ড মাস প্রোডাকশন। তো নিউ অর্গানাইজেশন নিড কী কী, দেন ফ্যাক্টরিজ নিড এ ক্লিয়ার অর্গানাইজেশন স্ট্রাকচার। ফ্যাক্টরি চালাতে গেলে একটা ক্লিয়ার স্ট্রাকচারে চালাইতে হবে। কীরকম, সুপারভাইজার অ্যান্ড ম্যানেজার্স ওয়ার নিডেড টু ওভারসি ওয়ার্কার্স and make sure production was efficient. ফ্রেডরিক টেইলর, একজন বিখ্যাত ব্যক্তি ফ্রেডরিক টেইলর, যিনি কী করছেন, ইন্ট্রোডিউসড দ্য আইডিয়া অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট ডিউরিং দিস টাইম। ওই সময়টার মধ্যে 1800 থেকে 19 শতকের মধ্যে ফ্রেডরিক টেইলর কী করেছেন, ইন্ট্রোডিউস দ্য আইডিয়া অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট ডিউরিং দিস টাইম, ফোকাসিং অন দ্য স্পেশালাইজেশন, টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড এফিসিয়েন্সি। এই তিনটা বিষয়কে মাথায় রেখে উনি একটা সায়েন্টিফিক ম্যানেজমেন্ট তৈরি করেছেন। অ্যান্ড দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেটা লেট 18th সেঞ্চুরিতে, লেড টু এ নিউ ফর্ম অফ অর্গানাইজেশন ফোকাসড অন এফিসিয়েন্সি। বিফোর ফ্যাক্টরিজ মোস্ট গুডস ওয়ার মেড বাই হ্যান্ড। ফ্যাক্টরি আগে আমরা তো হাতেই তৈরি করতো, যে এখন মেশিনারিজগুলি উৎপন্ন হয় নাই সেই সময়কার কথা। বাট নাও ওয়ার্ক হ্যাজ ডিভাইডেড ইন্টু সিম্পল টাস্ক। স্পেশালাইজেশন প্লেস, একটু আস্তে Specialization meant workers could get really good at one thing, which made production faster and cheaper, and factories become more organized with clear roles and schedules. ফোর্ডিজম অ্যান্ড পোস্ট ফোর্ডিজম, এই ফোর্ডিজমের কথা যে একটু আগে বলছিলাম, ফোর্ডিজম হচ্ছে ওই যে ফোর্ড কোম্পানির যে ওনার নামই হচ্ছে ফোর্ড, কি যেন সামথিং ফোর্ড, ওইটা হচ্ছে হেনরি ফোর্ড। হ্যাঁ, তো ওটা হচ্ছে উনি কীভাবে তার ইন্ডাস্ট্রিকে রুল করেছে বা ম্যানেজ করেছে সেই বিষয়গুলি আসছে সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্যে। দেখেন যে সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মিড টু লেট 19th সেঞ্চুরি, মানে 19 শতকের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত, ব্রড ফোর্ডিজম ডেভেলপড বাই হেনরি ফোর্ড। দিস সিস্টেম ইউজড ম্যাস প্রোডাকশন উইথ স্ট্যান্ডার্ডাইজ টাস্ক টু লোয়ার কস্ট, মানে স্ট্যান্ডার্ড কাজকে ম্যাস প্রোডাকশনে আনছে বাট কস্ট ইজ লোয়ার। তো এইটা করাতে কি হচ্ছে যে মানুষের কাছে জিনিসের মানে কেনার সামর্থ্য অনুযায়ী সে জিনিসটা পাচ্ছে। দ্যাট মিনস মনে করেন একটা ল্যাপটপ আগে সবাই কি কিনতে পারতো, এখন বিভিন্ন প্রাইসের এবং হিউজ প্রোডাকশন হওয়ার কারণে অনেক চিপ প্রাইসে পাওয়া যায় এবং আমাদের অ্যাফোর্ডের প্রাইসের মধ্যে এটা পাওয়া যায়। বা ল্যাপটপের কথা বাদ দেন, স্মার্টফোন, আগে কয়টা মানুষের হাতে স্মার্টফোন ছিল, এখন দেখেন যে সবার হাতে স্মার্টফোন, একটা রিক্সাওয়ালা ভ্যানওয়ালার কাছে স্মার্টফোন আছে না, তার মানে এফোর্ড করতে পারছে। আগের দিনে যখন এই যে সিম কার্ড বের হলো, সিম কার্ড যখন বের হয় তখন একটা সিম কার্ডের শুধু সিম কার্ডের প্রাইসে ছিল 5000 টাকার উপরে, কল রেট ছিল আপনার কত 7 টাকা মিনিট, তার আগে মনে হয় আরও বেশি ছিল। এটা বলতেছি কখন, এই 2000 সালের দিকের কথা, আপনারা হয়তো দেখেছেন, ছোট ছিলেন বাট দেখেছেন হয়তো। তাহলে ওই সিম কার্ড এখন আপনি সিম কিনলে উল্টো আরও টাকা দিয়ে দিচ্ছে, তাই না?
তাহলে একটা যে এখন যে 300 টাকা দামের যে বাটন ফোন পাওয়া যায়, ওই বাটন ফোনই আগে 10,000 টাকার নিচে ছিল না, এবং 2000 সালের 10,000 টাকা এখনকার দিনে 1 লাখ টাকার সমান, কমপক্ষে 1 লাখ টাকার সমান। তাহলে একটা বাটন ফোনের দাম এখন যদি চিন্তা করেন 20 বছর আগের কম্প্যারিজনে, বা একটা সিমের দাম যদি চিন্তা করেন 50,000 থেকে 1 লাখ টাকা, যেটা এখন আমরা একটা বাটন ফোন আপনি 300 থেকে 500 টাকায়ও পান, একটা সিম আপনি 200 টাকায়ও পান বা বিনা পয়সায়ও পান। তাহলে ম্যাস প্রোডাকশনের কারণে এটা সম্ভব হয়েছে, মানে হিউজ প্রোডাকশন। ওই মোবাইলটা এখন কোটি কোটি পিস তৈরি হচ্ছে। ইভেন আপনি যদি চায়নাকে বলেন ভাই আমাকে 100 টাকার মধ্যে মোবাইল বানিয়ে দাও, ইট ইজ অলসো পসিবল। তাহলে মানে এইটা হয়েছে এই যে ম্যাস প্রোডাকশনের কারণে, মানে আপনার যে চেইন সিস্টেমে, বেল্ট সিস্টেমে যে প্রোডাকশন হয়, প্রোডাকশন লাইন বলে যেটাকে, এটার কারণে এটা পসিবল হয়েছে। While this made things cheaper to produce, workers has little control over their job. Over time, the system become more rigid, so new approach Fordism emerged. যেহেতু নতুন আসছে এবং এই আরো দৃঢ়তার কারণে এই পোস্ট ফর্ডিজমটা হচ্ছে এমার্জড হয়েছে, এবং দিস ফোকাসড অন ফ্লেক্সিবিলিটি, স্কিলড ওয়ার্কার অ্যান্ড রেসপন্সিবল টু চেঞ্জিং ডিমান্ডস। পোস্ট ফর্ডিজম অ্যালাউ for more freedom and innovation, leading to the more dynamic and adaptable organizations. এইটা হচ্ছে ফর্ডিজম, এবং ফর্ডিজমের পরবর্তী দিনে তারপরে এই পেছনে আপনারা এত কথা বলছেন কেন, আর একটু শোনেন। ওই পেছনে ওরাও বলতেছিলেন কথা। আচ্ছা দেখেন, আপনাদেরকে শেষ করে দিব, আমি বুঝি যে বেশিক্ষণ আপনাদের ভালো লাগছে না, তারপরে তো যতটুকু সময় হয় ততটুকু দেখতে হবে। এইগুলি আমি একবার রিডিং দিচ্ছি, অ্যাটলিস্ট একবার তো মাথায় ঢুকছে, বাসায় যে আরেকবার দুইবার পড়লেই হয়ে যাবে, তাহলে একবার পড়া আগায় গেল না, একবার আপনাদের হয়ে আমি পড়ে দিচ্ছি। আচ্ছা, মডার্ন কর্পোরেশনগুলিতে কি করছে? মডার্ন কর্পোরেশনে সিন্স লেট 20th সেঞ্চুরি, মানে এখনকার দিনে যে কর্পোরেশনগুলি, এখানে হচ্ছে অর্গানাইজেশনস হ্যাভ কন্টিনিউড টু ইভলভ, ইনফ্লুয়েন্সড বাই টেকনোলজি, গ্লোবালাইজেশন অ্যান্ড নিউ বিজনেস নিড। নতুন নতুন চাহিদা অনুযায়ী কিন্তু নতুন নতুন ব্যবসা আসছে। দেখেন, ব্যবসার এখন নতুন টেকনিক্স বের না করলে কিন্তু পুরাতন ব্যবসায় আর লাভ হচ্ছে না, কারণ পুরাতন ব্যবসা অলরেডি যারা হোল্ড করে আছে স্ট্রং পজিশন নিয়ে, তো তাদের পজিশন থেকে মুভ করে আপনি তো নিজের জায়গা দখল করতে গেলে হয় আপনাকে হিউজ ইনভেস্টমেন্ট নিয়ে লাগতে হবে এবং লার্জ প্রোডাকশন উইথ লো প্রাইসে আসতে হবে। আদারওয়াইজ আপনাকে কি করতে হবে? নিউ বিজনেস আইডিয়া ক্রিয়েট করতে হবে। বিভিন্ন রকম আইডিয়া আমরা এখন ক্রিয়েট করি, আমরা কাইন্ডসে না হয়ে আমরা হচ্ছে মানে সার্ভিসের উপরে দিয়েও কিন্তু অনেক আইডিয়া আসে আর কি। তো আপনার গুড, আমি ওটাকে সার্ভিস প্রোভাইড করে মাঝখান থেকে আমি কিছু বেনিফিটেড হচ্ছি, লাইক দ্য কোম্পানিজ লাইক দারাজ অ্যান্ড আদার অনলাইন যে সেলস, যাদের নিজস্ব কোনো প্রোডাক্ট নাই কিন্তু তারা দিন গেলে কোটি কোটি টাকার ব্যবসা করছে, নিজের কোনো প্রোডাক্ট নাই, তাদের কি আছে? নিজস্ব সেট আপ আছে। জি হ্যাঁ, এই তো মানে এই ধরনের যে কোনো এক্সাম্পল মনে করেন যে যারা কি করছে, চাল ডালের হয়তো তাদের একটা কিছু গোডাউন আছে, কিছু মাল ওখান থেকে থাকে, নাই? চাল ডালের গোডাউন আছে, কিছু মাল সেখানে গোডাউন থেকে দেয় আর কিছু মাল হচ্ছে আপনার থেকে দেয়। কিন্তু ওই যে দারাজ টাইপের কোম্পানিগুলি বা ই ভ্যালি টাইপের ছিল, বা যে আরও যেগুলি আছে আলিবাবা টাইপের কোম্পানি, এদের তো নিজস্ব কিছু নাই, এদের কি কমিউনিকেশন উইথ সাম আদার পার্টিস, অ্যান্ড তারা মাঝখানে লিয়াজু করে। আবার ওই কোম্পানিগুলি কিনছে, আপনি কোম্পানির প্রোডাক্টটা দোকান থেকে কিনতে গেলে নিতে 100 টাকা, আপনি দারাজ থেকে পাচ্ছেন 90 টাকায়। তাহলে আমি ওই সেম প্রোডাক্টটা যখন আরও লেস প্রাইসে পাচ্ছি, অবশ্যই আমি ইন্টারেস্টেড হচ্ছি। মাঝখান থেকে দারাজও কিন্তু 2-5-10 টাকা লাভ করছে, কারণ তাদের একটা লার্জ অর্গানাইজেশন, অনেক এমপ্লয়িজ আছে, সফটওয়্যার মেনটেন করা লাগে, এটার একটা খরচ আছে, প্লাস তাদের ওভারহেড কস্টিং আছে, বেনিফিট আছে, সব কিছু মিলে। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম, দেখেন যে এখানে অ্যাজ কোম্পানিজ গ্রিউ লার্জার, কোম্পানিগুলি যখন আস্তে আস্তে বড় হচ্ছে, ট্র্যাডিশনাল হায়ারার্কিক্যাল স্ট্রাকচার বিগান টু শিফট টুয়ার্ড মোর ফ্লেক্সিবল ডিসেন্ট্রালাইজড সিস্টেম, মানে সেন্ট্রালি এক জায়গা থেকে সব কিছু না, ভাগ ভাগ করে দিয়ে ডিসেন্ট্রালাইজ করে দেওয়া হয়েছে। টেকনোলজি লাইক কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট অ্যালাউড কোম্পানিজ টু কানেক্ট উইথ কাস্টমার অ্যান্ড ওয়ার্কার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মানে আমি বাংলাদেশে বসেও আপনি আমেরিকার কাজ করতে পারছেন এখন, যেটা এই টেকনোলজির কারণে সম্ভব হয়েছে, যেটা এই থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্যে চলে আসে। দ্যাট মিনস আপনি ইন্টারনেটের যে বহুল ব্যবহার, এটাই ছিল আমাদের থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন।
আচ্ছা, allow companies to connect with customers and workers around the world. Agile organization which focus on adaptability and customer needs become popular, especially in the tech industry. This shift towards flexibility and made companies better able to create in a fast changing global economy. ভালো কথা, সহজ কথায় আমার মনে হয় এটুকু পড়লেই বুঝতে পারবেন। তারপরে শেষ করছি, দাঁড়ান। এভলিউশন অফ অর্গানাইজেশন অ্যান্ড মডার্ন কোঅপারেশনের এই তো শেষ, আর নাই, এতটুকুই। তাহলে এই লাস্টটুকু ছিল এভলিউশন অফ অর্গানাইজেশনাল স্ট্রাকচার ইন মডার্ন কর্পোরেশন। মডার্ন কর্পোরেশনগুলির মধ্যে অর্গানাইজেশনাল স্ট্রাকচারের যে ইভলিউশনটা হয়েছে ওইটা নিয়ে আবার সামান্য একটু ডিসকাশন আছে, এইটুকু আপনারা পড়বেন। সরি, এছাড়া হচ্ছে আপনাদেরকে আজকে একটা কেস স্টাডি একটু ডিসকাশন করার ছিল। কেস স্টাডিগুলি হচ্ছে এইরকম, এইটুকু ডিসকাশন করে আমরা আজকে শেষ, ছুটি, মানে আর পড়াচ্ছি না, এইটুকু এখন আপনারা পড়বেন। একটা কেস স্টাডি মানে এখানে ছোট্ট একটা গল্প আছে। গল্পটা কতটুকু, এই যে এইখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত, মানে একটা পেজের 70% অংশ। এই গল্পটা আপনারা পড়ে নিচে এখানে 4টা কোশ্চেন আছে এই গল্পটার উপরে, নিজেরা ডিসকাশন করে আমাকে একটা অ্যান্সার, সম্মিলিত অ্যান্সার বলেন, তারপরেই শেষ আমাদের। যারা বলেন কেস স্টাডিটা হচ্ছে, দেখেন পড়া যাচ্ছে মনে হয়, ফার্স্টে 2টা প্যারাগ্রাফ পড়েন, নিচে 2টা প্যারাগ্রাফ আছে। আচ্ছা, আচ্ছা, একটা কেস স্টাডি, এই কেস স্টাডিটা কি, টাটুন নামে একজন পারসন, সে কি হচ্ছে ইজ এ কনসালটেন্ট অ্যাট আরজি অ্যান্ড কোম্পানি, একটা কোম্পানির একজন কনসালটেন্ট যার নাম হচ্ছে টাটু। সে কি করছে, এটা একটা গ্লোবাল কনসাল্টিং ফার্ম বলছে। বাকিটুকু আপনারা পড়েন, এরকম 2টা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছেন, এই 2টা পড়েন, নিচে এরকম আর 2টা প্যারাগ্রাফ আছে। এইটুকু পড়ে একটা কনসেপ্ট নেন, তারপরে এইটার উপর বেস করে আপনাদের এই যে পরীক্ষার কোশ্চেনে এরকম টাইপের কোশ্চেন থাকবে, যেটা হচ্ছে অ্যানালাইটিক্যাল কোশ্চেন বলা হয় যেটাকে। তো গল্পের উপরে বেস করে আপনারা এই যে প্যারাগ্রাফ পরে প্যারাগ্রাফ থেকে অ্যান্সার করেছেন সেই রকম, বাট অর্গানাইজেশন বিহেভিয়ার বিষয়টাকে মাথায় রেখে অ্যান্সার করতে হবে। একটু পড়েন, আমি আর রিডিং দিচ্ছি না, আপনারা পড়েন, আমি রিডিং দিচ্ছি এটা। সো এটা একটা স্যাম্পল, নেক্সট ডে এটা গ্রেডেড না, মানে আজকে এটার উপরে মার্কিং হবে না, বাট নেক্সট ডে এরকম আরো কেস স্টাডি আপনাদেরকে ছোট ছোট গল্প, তার এগেইনস্টে কিছু কোশ্চেন অ্যান্সার, যাকে কেস স্টাডি বলা হয়, এটার উপরে মার্কিং করা হবে। আপনাদের যে অ্যাসাইনমেন্টের মার্ক আছে এবং বাকি আর কিছু এক্সট্রা বোনাস মার্ক এখান থেকে দেওয়া হবে। মানে আপনি মিড ফাইনালে যা পাবেন তার সাথে অ্যাডিশনাল 5 to 10 মার্কস কেস স্টাডির উপরে পাবেন। এবং আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে এরকম কেস স্টাডি সলভ করা। কঠিন না, কিন্তু কঠিন না, বাট করতে হবে, আপনাকে অ্যাটেন্ড করতে হবে। এটা পড়ার পরে নিচে আমি একটা কোশ্চেন দিচ্ছি। হ্যাঁ, এই গল্প ছোট একটা গল্প, এটা ছোট গল্প, গল্পটুকু একটু পড়েন। এই যে ভ্যালিডেশনে আপনার মোবাইলটা দেখেন পরে, এই কাহিনীটা একটু পড়েন, বেশি বড় না, এই আধা পেজের একটা কাহিনী। এটার উপরে আপনাকে কয়েকটা কোশ্চেন দেওয়া হবে। এটা আপনারা চাইলে আমি গ্রুপে দিয়ে দিতে পারি, গ্রুপে আপলোড করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। জি না, বাসায় যেতে বলতে হবে না তো, এখন অ্যান্সার দিয়ে যেতে হবে। স্যার এটা গ্রুপে দিয়ে দেবেন, তাহলে আমরা এখন এখানে করতে পারি, কারণ ওটা আপনি বারবার কিসে দিয়ে দিব, মানে একটা দিয়ে দেন। আচ্ছা, আজকেরটা এখান থেকেই পড়েন, তারপরে পরেরটা, কারণ এটার মধ্যে নিচে কিছু অ্যান্সারও দেওয়া আছে, তো ওই জন্য ওইটাতে এটা দিচ্ছে না, নিচে অ্যান্সারগুলিও করে রাখছি, নিচে অ্যান্সারগুলিও করে রাখছি, এই জন্য হচ্ছে এটা দিব না এখন। বাট এটা আপনাদেরকে আপনারটা ক্লাস ইয়ারপিতে দিয়ে দিতে পারি বা হোয়াটসঅ্যাপে। বাসায় যে পড়বেন না তো, এটা তো ক্লাস ওয়ার্ক, এটা তো ক্লাস ওয়ার্ক।
আচ্ছা, এতটুকু পড়েছেন মনে হয়। যারা পড়তেছেন, যারা না পড়ছেন একটু সাইলেন্টলি বসেন, বেশি সাউন্ড করেন না, আমরা বাকিটুকু করি। এই যে লাস্টে এতটুকুই শেষ, বাস এই যে এইটুকুই শেষ। নিচে অ্যান্সার করা আছে, হ্যাঁ, যতটুকু পড়ছেন আর এতটুকুই শেষ। দেখেন এই যে একটা গল্প পড়ে ওইটা থেকে প্রবলেম সলভ করা, এইটা আপনারা করতে যাচ্ছেন না, কিন্তু এই প্র্যাকটিসটা আপনাদের করতে হবে। আপনারা প্রোগ্রামিং কন্টেস্টেও কিন্তু এরকম গল্প দিয়েই প্রশ্ন আসবে, তো তার মধ্যে থেকে আপনাকে অ্যান্সার করতে হবে আর কি, ফাইন্ড আউট করতে হবে। ছোট্ট একটা কাহিনী বললাম না, 1 পেজও না, 1 পেজের 70%, ছোট্ট একটা গল্প। হ্যাঁ, এইটুকু লাস্ট, এইটুকু শেষ, এই লাস্ট এইটুকু ছিল। আপনাদের উপস্থিতি মনে হয় সর্বোচ্চ, মানে ক্লাসরুম এরকম ভরা থাকলে তো ভালো লাগে। আপনারা না আসলে আমার সাথে তো আগে কোনো ক্লাস হয় না, আসলে করে যেতে হবে, পরিচিত হবেন, আসবেন, কথা হবে, এসে আপনার আচ্ছা, পড়েছেন, যে পড়েছেন একটু সামারি বলে ফেলেন, যে কি আসলে গল্পটা কি ছিল বলেন, নিজের ভাষায় বলেন, বাংলায় বলেন, অন্যরা শুনুক। অনেকে আছে পড়তে পারে না ইংলিশ, তারা শুনুক। যারা পড়েনি তাহলে ধরে দেবো তারা ইংলিশ পড়তে পারে না। তাহলে অ্যাটলিস্ট একজন বলেন না, বসেই বলেন, দাঁড়ানো লাগবে না, বসেই বলেন যে কি পড়লেন। না, পড়া দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, শিওর, চেষ্টাই তো ভাই, চেষ্টাই তো। এই যে দ্বিতীয় প্যারা, এই গল্পের মধ্যে এক মহিলার বলা হয়েছে সে অফিসে অথবা ওই অফিস শহরে হয়তো বাচ্চা কারণে সে অফিস ট্রেনিং করে বাদ দিয়ে ওই বাচ্চা দেখাশোনা অসুস্থতার কারণে বাসা সেটা তার বস বা ওইভাবে মানে অর্গানাইজেশন কি করে সাপোর্ট করে, কিন্তু শেষের পরে আমার বলা হয়েছে যে করে কি করে না, করে না। আচ্ছা, আর শেষের পরে তো হচ্ছে সেই রকম একটা প্রতিষ্ঠান বা এরকম একটা কিছু সে মানে অ্যাকসেপ্ট করে, যেটাতে সে ঘরে বসে থেকে সে অফিসের কাজ করতে পারতেছে, পাশাপাশি সে বাসার সন্তানের দেখাশোনা করছে, এরকম একটা কিছু হতে পারে। এই তো যা কতটুকু তো পড়েছেন, যা বলছে মোটামুটি এটা ঠিকই আছে। আর কেউ বিচার করতে চান এটার সাথে? অ্যাটলিস্ট একজন পড়ছেন, আর কেউ পড়েন নাই, বলেন। গল্পটার মেইন থিং এরকম, একটা শিশু সন্তান জন্ম নেওয়ার পর ফ্যামিলি ক্রাইসিস বা অনেক প্রবলেম, সো ও ফ্যামিলির জন্য বাধ্য হয়ে ও নিজে মানে ইনকাম করতে যায়, কাজ করতে যায়। সো এই ইনকাম গল্পে কি বলেছে ফ্যামিলিতে শিশুটা জন্ম হওয়ার পরে সে কাজ করতে গেছে? না, সে জন্ম হওয়ার পরে কাজ করতে গেছে এরকম বলছে? এরকম কথা কিন্তু আসে নাই। মানে হ্যাঁ, ওই চাইল্ড বর্ণের কথা বলছি, চাইল্ড আছে দেখে সে ওয়ার্ক ফ্রম হোম বা কিছু এক্সট্রা ফ্যাসিলিটি অ্যাকোমোডেশন সে করে, তার অর্গানাইজেশনের কাছে ডিমান্ড করে, যেটা সে নিজে স্যাটিসফাইড না। আবার অর্গানাইজেশন তাকে সাপোর্ট দেয়, অর্গানাইজেশন যে বললো অর্গানাইজেশন সাপোর্ট দেয় না, অর্গানাইজেশন তাকে সাপোর্ট দেয় কিছুটা ক্ষেত্রে, ঠিক আছে? সেই বিষয়টা ছিল। তো দেখেন এই কন্টেন্টটার উপরে আমাদের যে কোশ্চেন, এই 4টা কোশ্চেন ছিল। ডু ইউ বিলিভ দ্য অ্যাকোমোডেশন অফার্ড বাই টাটুমস ফার্ম, মানে ওই পার্সনটার ফার্ম যে তাকে অ্যাকোমোডেশন অফার করছে, অ্যাকোমোডেশন মিনস নট অনলি যে থাকার জায়গা, তার যা সুবিধাদি, যাদের সুবিধাদি সে এক্সপেক্ট করে, হ্যাঁ, সে মনে করেন যে আমাকে কিছু ইনসেন্টিভ দেওয়া হোক, আমাকে একটু আগে যেতে দেওয়া হোক, আমাকে একটু দেরিতে আসলেও সেটার জন্য কিছু না বলা হোক, এইগুলিও অ্যাকোমোডেশনের মধ্যে পড়ে। তাহলে ডু ইউ বিলিভ দ্য অ্যাকোমোডেশন অফার্ড বাই টাটুমস ফার্ম আর ইফেক্টিভ ইন হেল্পিং ইন্ডিভিজুয়াল ব্যালেন্স ইন ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি লাইফ? ওই ফার্মটা, টাটুমের ফার্ম তাকে ফ্যাসিলিটি দিচ্ছে যে সে দেরিতে অফিসে আসলে তাকে কিছু বলছে না, বা তাকে বাসায় থেকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে, ঠিক আছে? ও এখানে একটু উল্টা করে ফেলছে, যে এটা দিচ্ছে না তা না, দিচ্ছে তাকে।
দিচ্ছে, বাট তারপরেও আরো কিছু কথা থেকে যায়। সে চায় যে পুরো বাসায় থেকে যদি কাজ করা যেত তাহলে আমি আমার সন্তানের ভালো দেখভাল করতে পারতাম, এরকম তার একটা এক্সপেকটেশন ছিল। মানে সে যা পাচ্ছে আরো বেশি এক্সপেকটেশন, বাট আদার যা তার কলিগরা আছে তারা তো এটাকে ভালোভাবে নিবে না, যে ও দেরি করে আসছে, বস ওকে কিছু বলছে না, তাহলে আমিও দেরি করে আসবো। এরকম একটা অর্গানাইজেশনের মধ্যে একটা কি হচ্ছে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে বলছে আপনি গল্পটা পড়ার পরে এই কোশ্চেন অ্যান্সার করবেন যে ইফেক্টিভ ইন হেল্পিং ইন্ডিভিজুয়াল ব্যালেন্স ওয়ার্ক ইন অ্যান্ড ফ্যামিলি লাইফ, হোয়াই অর হোয়াই নট। আপনার যদি কেন অথবা কেন না, যে কোনো একটা পক্ষে আপনাকে অ্যান্সার করতে বলছে। 2 নম্বর কোশ্চেনে বলছে আর দেয়ার এনি প্র্যাকটিস অর পলিসিস দ্যাট the organization could implement to allow for greater work life balance, মানে ওয়ার্ক এবং লাইফের যে ব্যালেন্স, আমাদের তো দুইটাই জরুরি, তাই না? কাজও জরুরি, কাজ যদি না করেন আবার আপনার পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ বা পার্সোনাল লাইফ যেটাই বলেন, এটাও অলসো ভেরি ইম্পর্টেন্ট। তো এইটার একটা ব্যালেন্স দরকার, সেই ব্যালেন্সটাই কথা বলছে। আর দেয়ার এনি প্র্যাকটিস অর পলিসিস দ্য অর্গানাইজেশন কুড ইমপ্লিমেন্ট, এইখানে মানে অর্গানাইজেশন কি ইমপ্লিমেন্ট করেছে বা করতেছে সেটা বলবেন। আর তারপর হচ্ছে আর দেয়ার এনি অ্যাকশন টাটুন কুড টেক টু অ্যাচিভ বোথ হার প্রফেশনাল গোলস অ্যান্ড ওয়ার্ক লাইফ ব্যালেন্স। আর 4 নম্বরে ছিল হাউ ইম্পর্টেন্ট ডু ইউ বিলিভ ওয়ার্ক লাইফ ব্যালেন্স ফর দিস জব স্যাটিসফ্যাকশন অ্যান্ড ক্যারিয়ার সাকসেস। তো এইখানে যদি আপনারা অ্যান্সার করেন, অ্যান্সার আর আমি পড়ছি না, বাট আপনাকে 2 রকমভাবে অ্যান্সার হতে পারে। একটা হচ্ছে একটু অ্যানালাইটিক্যাল করে সুন্দর করে অ্যান্সার করা, যেমন কোথায় গেল অ্যান্সার, দাঁড়ান অ্যান্সার তো করে রাখলাম, দেখাচ্ছি। সিটিতে ও অ্যান্সারের ফাইল তো ল্যাপটপে না, ওইটা হচ্ছে আমার কম্পিউটারে ডেস্কটপে থেকে গেছে। আচ্ছা যাই হোক, এইটা 2 রকম অ্যান্সার করতে পারেন। একটা হচ্ছে আপনি ডেসক্রিপশন দিয়ে অ্যান্সার করতে পারেন পয়েন্ট আকারে, আর সেকেন্ড হচ্ছে আমি আপনাদেরকে ইআরপিতে এইটার ওই যে অ্যান্সার সহ দিয়ে দেবো। আর একটা অ্যান্সার করতে পারেন আপনি শর্ট করে জাস্ট লিখে গেলেন, বাট আপনি 2 রকমের শিখতে হবে। মানে আপনাকে যদি একটু ডিটেলসে দিতে বলা হয়, ডিটেলস অ্যান্সার করতে বলা হয়, যদি বলে যে এই 4টা কোশ্চেন দিয়ে আপনাকে 20 মার্ক দিয়ে রাখলো, তাহলে আপনাকে একটু ডিটেলসে করতে হবে না, এবং সেই ক্ষেত্রে আপনি অ্যানালাইসিসটা করতে হবে ভালো মতো। আর যদি সেটা না করেন, তাহলে যদি কম মার্কসের থাকে যে তাহলে আপনার খুব সিম্পলে জাস্ট পয়েন্ট আউট করে দিয়ে দিতে পারেন। তো আপনারা করতে যাচ্ছেন না, এই জন্যে আমি এইটাকে আপনাদের ইআরপিতে আপলোড করে দিব, এবং নোট হচ্ছে 3টা নোট আছে, আজকেরটা ইনক্লুড করে এই ক্লাস নোটগুলিকে আমি আপলোড করে দিব। আচ্ছা সিটিতে কি স্যার এটা স্টপ করে দিন তো ভাই, প্লিজ বন্ধ করে দেন।